আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমি অনলাইনে একজন পুলিশ কর্মকর্তা, সম্ভবত ওনার নাম মোহাম্মদ আব্দুল মাবুদ, উনি রংপুরের পুলিশ কমিশনার। ওনার একটা সংবাদ সম্মেলনের মতো সামনে অনেকগুলো মাইকের বুম ছিল, উনি একটা ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, সেটা আমি দেখছিলাম। এটা হলো যে এই রংপুরে যে একজন স্কুল শিক্ষক, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে সপরিবারে হত্যা করা হয়েছে, এই ঘটনাটা কিভাবে ঘটেছিল তার উনি বর্ণনা দিচ্ছিলেন। এবং উনি বর্ণনা দিচ্ছিলেন ঘটনা যারা ঘটিয়েছিল, যে দুই যুবক, তাদের কাছ থেকে তাদেরকে ধরা হয়েছে এবং ধরার পর তারা পুলিশের কাছে সব স্বীকার করেছে। যখন সেই স্বীকারোক্তি থেকে তথ্য নিয়ে উনি ডিটেল ঘটনাটার বর্ণনা দিচ্ছিলেন। মানে আমি কি বলবো, আমি যতটুকু পেরে দেখেছি, মানে আমি আর দেখতে পাইনি। এবং ঘটনার বর্ণনা দিতে যে এই মাহবুব সাহেব যখন নিজেই কান্না করছিলেন, একটা শিশুকে হত্যা করা হয়েছে, ক্লাস 5ম শ্রেণীতে পড়ে, তার সঙ্গে উনি তার নিজের সন্তানের একটা মিল খুঁজে পেয়েছেন। দেখুন, ওনারা পুলিশ, কিন্তু ওনারা তো মানুষ, তাই না? উনি স্থির থাকতে পারেননি। আমাকে খুবই টাচ করেছে ওনার এই বলার ভঙ্গি এবং ওনার এই ভেঙে পড়ার দৃশ্যটা। আমি নিজেও আসলে সত্যি কথা বলতে কি এখন কিছুটা ইমোশনাল হয়ে গেছি। আমি ভেবে পাই না ঘটনাটা কিভাবে ঘটলো। একটা পরিবার, সেই পরিবারের একজন অবসরপ্রাপ্ত জেলা স্কুলের একজন শিক্ষক, খুব নামকরা শিক্ষক এবং এলাকায় খুবই সজ্জন ব্যক্তি বলে পরিচিত। ওনার বাড়ির ছাদে দুটো বখাটে ছেলে, একজনের বয়স 19 বছর, একজনের বয়স 23 বছর। তারা দুজন আবার পরস্পরের মামাতো ফুফাতো ভাই। একজনকে নাম সিদ্ধার্থ দাস, আরেকজনের নাম মুগ্ধ দাস। তারা তার বাড়ির ছাদে, ওই শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা খাচ্ছিল। শিক্ষক ছাদে যেয়ে তাদেরকে মানা করেছে, এটা করো না, অথবা এরকম পেশাটা করেছে। শিক্ষক ঘরের পোশাকে ছিল, লুঙ্গি এবং গায়ে একটা গামছা ছিল, সেই গামছা দিয়ে পেঁচিয়ে লোকটাকে হত্যা করা হয়েছে। এবং এই শব্দ যখন নিচে গিয়েছে, নিচ থেকে ওনার স্ত্রী উঠে এসেছেন, সেই স্ত্রীকে সিঁড়ির মধ্যেই ওই গামছা দিয়ে পেঁচিয়ে তাকেও হত্যা করা হয়েছে। এরপর তার কন্যা ইউনিভার্সিটিতে পড়ে, সে উঠে এসেছে, তাকেও হত্যা করেছে এবং তাকে দড়ি দিয়ে পেঁচিয়ে ভয়ঙ্করভাবে তার চোখ দুটো বেরিয়ে আসছিল। এবং তারপরে সেই বাসায় ঢুকে তাদের একটা শিশুপুত্র ছিল, ক্লাস 5-এ পড়ে, তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ খাটের নিচে পাওয়া গেছে। তার মানে কি, তাকে হত্যা করে হয়তো সে লুকিয়েছিল খাটের নিচে, জানি না কি হয়েছিল। তারপর তারা ঠান্ডা মাথায় ওই বাসায় ছিল, ওই বাসায় বসে ইয়াবা খেয়েছে, লুটপাট করেছে, পুরো ঘটনাকে ডাকাতির চেহারা দেওয়ার চেষ্টা করেছে এবং তারপর তারা বাসা থেকে বেরিয়ে পালিয়ে গেছে। কি ভয়ঙ্কর একটা ঘটনা! এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রায় দেখছি। আমি আরেকটা ঘটনার কথা বলি, মানে দেশে এগুলো বলছি এই কারণে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে আছে এটা আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য। এগুলো সবই আপনারা জানেন, তবু বলছি। ব্রাহ্মণবাড়িয়া কদিন আগে কি হলো, গত এই মাসের 18 তারিখে, আজকে থেকে 4-5 দিন আগে কথা, ব্রাহ্মণবাড়িয়ায় ওখানকার জেলা পুলিশের যে মাদক বিরোধী সমাবেশ এবং শোভাযাত্রা তারা আয়োজন করেছিল, মানে মানুষকে মাদকের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য, যাতে তারা মাদকের দ্বারা আকৃষ্ট না হয় এই জন্য, এবং মাদক সেবীদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য তারা ওখানে সমাবেশ করেছে, শোভাযাত্রা করেছে। এবং এরই এক পর্যায়ে ওখানকার পুলিশ লাইন্সে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল জেলা পুলিশ। এবং সেখানে ওই চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি তিনি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পুলিশের পুলিশ সুপার মানে এসপি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, আবার অতিরিক্ত পুলিশ সুপার যিনি সদর সার্কেল তিনি ছিলেন, থানার ওসি ছিলেন, এরা সবাই ওখানে ছিলেন। তাদের উপস্থিতিতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান কেন হলো? এর প্রতিবাদে ওই পুলিশ লাইনের পাশেই একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এসে পুলিশ লাইনে হামলা করেছে। তারা বলছে আমাদের পরীক্ষা এত দূর আওয়াজ হচ্ছে কেন, এটুকু বললেই তো হয়, আওয়াজটা কমিয়ে দেওয়া হোক। তো তারা হামলা করেছে, মারামারি হয়েছে, 30 জনের মতো আহত হয়েছে। ইন্টারেস্টিং হলো, যারা আহত হয়েছে পুলিশই বেশি, সেই পুলিশদের আবার সাসপেন্ড করেছে গভর্নমেন্ট। তারপর তাদের সঙ্গে হাতে বেঁধে ধরে তাদের সঙ্গে একটা সমঝোতা করা গেছে। দেখুন, পুলিশ লাইন্সে হামলা হয়েছে, পুলিশ লাইন্সকে আইন জানতো না, পুলিশের ওখানে কর্মকর্তারা ছিলেন, তারা কি আইন জানতো না যে কতটুকু ভলিউম দিয়ে গান শোনা যাবে? জানতো।
এবং ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছে এদের সঙ্গে দুইজনের সঙ্গে কথাবার্তা বলে আমি যতটুকু শুনেছি তারা আইন মেনেই কাজগুলো করছিল। কিন্তু গান হবে কেন? এই অপরাধে মাদ্রাসার লোকজন এসে সেখানে হামলা করেছে। ছাত্ররা তো নিজেরা আসেনি, তাদেরকে উস্কে দেওয়া হয়েছে নিশ্চিতভাবেই, এবং সেই হামলা হয়েছে, মারামারি হয়েছে। হেফাজত ইসলামের একজন বড় নেতা ওই মাদ্রাসাটার প্রতিষ্ঠাতা। এই ঘটনার বিচার কি হলো? একদিন আগে দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছিল এই যে পুলিশ লাইন্সে হামলা হলো, মানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, এই সাংস্কৃতিক কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই একটা শব্দকে সালাউদ্দিন সাহেব ক্যাচ করলেন, এবং ক্যাচ করে উনি বলতেছেন যে চাঁদাবাজির মধ্যে আবার সংস্কৃতি এলো কিভাবে। মানে অন্য একজন সাংবাদিক প্রশ্ন করছিল চাঁদাবাজির কথা, সেখানে উনি এই কথাটা বলেছেন। এখন সালাউদ্দিন সাহেব ওই সংস্কৃতি শব্দটাকে ক্যাচ করছেন, বলছেন যে চাঁদাবাজির মধ্যে আবার সংস্কৃতি কি করে এলো। এবং তার যে বলার যে বাচন ভঙ্গি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে এমন তুচ্ছ তাচ্ছিল্য উনি সাংবাদিকদের করছেন, দেখা যায় না। আমি তো দেখাতে পারলে ভালো হতো, আমি দেখাতে চাই না, আপনারা নিশ্চয়ই দেখেছেন। মানে একজন মন্ত্রী, একজন জনপ্রতিনিধি এই ভাষায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন? একটা জেনুইন কোশ্চেন। এবং তারপর যখন তাকে আবার প্রশ্নটা করা হলো, তখন উনি বললেন যে ওইটা ব্রাহ্মণবাড়িয়ার অন্য কথা, ওখানকার পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে। মানে সে আলটিমেটলি সে পুলিশকেই দোষারোপ করলেন, এবং আলটিমেটলি তিনি মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতের ওই সমস্ত নেতাদেরকে এক ধরনের আশকারা দিলেন, বলেন ব্রাহ্মণবাড়িয়ার বাস্তবতা নাকি অন্যরকম। আমি বুঝি না, উনি কি ব্রাহ্মণবাড়িয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নন? উনি যখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, তার মধ্যে কি ব্রাহ্মণবাড়িয়া নাই? ব্রাহ্মণবাড়িয়াকে কেন ছাড় দিতে হবে? দেশের যেটা প্রচলিত আইন, সে আইন কি ব্রাহ্মণবাড়িয়ার জন্য প্রচলিত নয়? প্রচলন করা যাবে না, প্রয়োগ করা যাবে না? আমার ওনাকে দেখে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জাহাঙ্গীর আলম চৌধুরী, আবার ওনার নামের আগে লেফটেন্যান্ট জেনারেল আছে, এত বড় সামরিক কর্মকর্তা তিনি। তাকে এরকম জিজ্ঞাসা করা হয়েছিল, উনি আবার একই সঙ্গে কৃষিমন্ত্রীও ছিলেন। উনি যখন বললেন যে না, আমি এখানে এটা নিয়ে কথা বলবো না, পেঁয়াজের দাম কেমন বলেন। মানে আমি দুজনের মধ্যে একটা মিল খুঁজে পেলাম যে এমন অথর্ব অকার্যকর ব্যক্তিকে এমন গুরুত্বপূর্ণ সেন্সিটিভ জায়গায় কেন বসানো হয়েছে, এই জিনিসটাই আমি বুঝতে পারি না। দুদিন আগে দেখলাম সরকার মন্ত্রিসভায় পরিবর্তন আনলেন, যে জায়গায় একজন প্রতিমন্ত্রী আছে সেখানে আরেকজন প্রতিমন্ত্রী দিলেন। ছোট ছোট মন্ত্রণালয় যেখানে একজন মন্ত্রী যথেষ্ট, সেখানে আবার প্রতিমন্ত্রী ঢুকিয়ে দিলেন। তো স্বরাষ্ট্রমন্ত্রী তো পারছেন না, ওনারা এখানে একজন প্রতিমন্ত্রী দিতেন, অথবা ওনাকে সরিয়ে দিতেন, ওনাকে আপনি উপদেষ্টা বানাতেন। এই সালাউদ্দিন সাহেবের চেহারাটা না আমি ঠিক চিনতে পারছি না। দেখুন, এই সালাউদ্দিন সাহেব কিন্তু আওয়ামী লীগ আমলে একটা গুমের ভিকটিম ছিলেন। ওনাকে গুম করা ফেলা হয়েছিল, পরে ওনাকে ভারতে উদ্ধার করা হলো। উনি দীর্ঘ সময় ভারতে থাকলেন, শিলংয়ে থাকলেন। যখন জানা গেল উনি ওখানে আছেন, তখনও কিন্তু দেশে উনি ফিরেননি, উনি ওখানেই থাকলেন। তার উপরে সরকার পতনের পর উনি দেশে ফিরলেন। প্রথম থেকে ওনার একটা বিনয়ী ভাবে আমি দেখেছিলাম যে উনি হঠাৎ করে এমন উদ্ধত হয়ে উঠলেন কেন? এটা কি ওনার কাজে, ওনার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে না পারার যে ব্যর্থতা, সেটা ঢাকার জন্য করছেন, নাকি এটাই ওনার আসল চেহারা? আমি ঠিক বুঝতে পারি না। দেখুন, আমরা রংপুরে কি দেখলাম? রংপুরে দেখলাম একজন পুলিশ কমিশনার, তিনি উর্দি পরে আছেন, মানে ইউনিফর্ম পরা অবস্থায়। যখন ওনার কাছ থেকে মানুষ কঠোরতা আশা করে, অধ্যত্ত মানুষ দেখে এসেছে যে ইউনিফর্ম পরা লোক অধ্যত হয়, জোরে কথা বলে, সেখানে একটা মানুষ বসেছিলেন, এবং সেই মানুষ সমব্যথী মানুষ। আর একটা শিশু মারা গিয়েছে, তার মধ্যে উনি নিজের সন্তানকে দেখতে পাচ্ছেন। ওনার কথা বলার ভঙ্গি শুনে আমার নিজেরও চোখে পানি চলে এসেছে। আর তার মন্ত্রী, তার যে বলার ভঙ্গি, সেটা দেখে আমার গা রি করছিল যে কেমন বৈপরীত্য। দেখুন, একটা কথা আমি বলি, দায় কার? আমি যদি রংপুরের কথা বলি, এই দায় কার? আপনি বলবেন তো স্বরাষ্ট্রমন্ত্রী কি করা আছে? উনি কি জানতেন ওই সময় ওরা ফেলে দিয়ে ইয়াবা খাবে? উনি কি জানতেন ওই সময় এই খুনগুলি হবে? না, উনি জানতেন না। কিন্তু একটা কথা ভাবুন তো, এই যে নৃশংস হত্যা, এই ছেলেগুলি কি পেশাদার হত্যাকারী? তা কিন্তু নয়। ঘটনাটা হয়েছে, ইয়াবা এমন একটা নেশা, ইয়াবা খাওয়ার পর, ইয়াবা সেবন করার পর মানুষ আর মানুষ থাকে না, মানুষ তখন পশুতে পরিণত হয়। তো আমার দেশে ইয়াবা আসে কেন?
ইয়াবা কি আমার দেশে উৎপাদিত হয়? আমাদের দেশে কি ইয়াবার ফ্যাক্টরি আছে? সরকার কি ইয়াবা ফ্যাক্টরি লাইসেন্স দিয়েছে? ইয়াবা কি করে চলতে পারছে? থামানোর দায়িত্ব কার? আমার, আপনার, নাকি সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের, সরকারের ধর্ম মন্ত্রণালয়ের, নাকি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের? বলুন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা পালন করতে পারছে না, পারছে না। তো এই না পারার ব্যর্থতা সালাউদ্দিন সাহেব নেবেন না, নাকি এই ব্যর্থতা ঢাকার জন্য উল্টো অ্যাটাক, উল্টো ধমক, উল্টো কথাবার্তা, উল্টো উষ্মা প্রকাশ, এই পদ্ধতি কি দীর্ঘদিন কার্যকর হবে? এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার শেষ পর্যন্ত দায় যে কার উপর চাপবে? লোকে কিন্তু সালাউদ্দিন সাহেবের কথা ভুলে যাবে, এই নাম ভুলে যাবে। উনি যতই নিজেকে জ্ঞানী হিসেবে প্রচার করেন না কেন, বাংলাদেশের মানুষ ওনাকে মনে রাখবে না। উনি কেউ না, আসলে তারেক রহমান না থাকলে উনি কেউ না। সম্পূর্ণ দায় যে বলবে বিএনপি সরকারের উপর, তারেক রহমানের উপর। আমি বুঝি না সরকার এগুলি কেন বহন করছেন, আমি বুঝি না। দেখুন একটা কথা, ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা ঘটলো, আমাদের মন্ত্রী সাহেব উনি কিন্তু আলটিমেটলি সাংবাদিকের সামনে যে কথাগুলি বললেন, যে কেউ শুনুন, সবাই বলবে, উনি কিন্তু পক্ষ নিলেন প্রকারান্তরের মাদ্রাসাগুলির জন্য। বলে যে ওখানে নাকি ভিন্ন পরিবেশ, সারা দেশে এক পরিবেশ, ওখানে ভিন্ন পরিবেশ থাকবে কেন? থাকতে দেবেন কেন আপনারা? তাহলে আপনার কাজটা কি ভাই? ওই বড় বড় আইনের দার্শনিক বক্তব্য কপচানো? আমি আশা করব এই সমস্ত বিষয়গুলো ওনারা আরেকবার ভাববেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রজ্ঞা, জ্ঞান, এরা বিশেষ ভক্ত। ওনার কথাবার্তা আমার খুবই বুদ্ধিদীপ্ত মনে হয়। আমি ওনাকে বলবো, ভাই মাটিতে পা রাখেন, প্লিজ মাটিতে পা রাখেন। আপনি কিছুই হয়ে যাননি। এই দেশে অনেক বিশাল বিশাল পার্সোনালিটি, অনেক বিশাল বিশাল লোক আমরা দেখেছি যারা মানুষকে মানুষ মনে করতো না। কোথায় তারা এখন? একবার ভাবুন, আপনি তেমন কিছু হয়ে যাননি এখনো। এই দেশের মানুষের সেবা করবেন, এই দায়িত্ব আপনি নিজে থেকে চেয়ে নিয়েছেন। আপনাকে হাতে পায়ে ধরে আমরা দেইনি দায়িত্ব, বলছে আপনি আমাদের হাতে পায়ে ধরে এই দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব পালন করুন। পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন। ছেড়ে দিতে না চাইলে দায়িত্ব পালন করতে না পারার যে অপরাধ বোধ, সেটা আপনার চোখে মুখে ফুটে উঠুক। এটাই হলো আপনার কাছে আমাদের চাওয়া। আপনার অধ্যত্ব আমরা সহ্য করবো না। প্রিয় দর্শক, আমি ব্যক্তিগতভাবে একটু হতাশ এবং একটু আবেগাক্রান্ত। দেশ এভাবে চলতে পারে না, কথা পরিষ্কার ভাই। আইন শৃঙ্খলা বলতে কিছু থাকবে না। আগের সরকারের মব চলতে থাকবে, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হবে, যা ইচ্ছা তাই করবেন সবাই, আর সেটাকে আমাদের মেনে নিতে হবে। এটা হবে না ভাই।